ওয়েলকাম স্টুডেন্টস, বাইনারি নির্মূলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। এবং এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি যে এই বছরে অর্থাৎ 2021 সালে তোমরা যারা মাধ্যমিক এক্সামিনেশন দেবে তারা কিভাবে মাধ্যমিকে তোমরা বায়োলজিক্যাল সায়েন্স বা জীববিদ্যা বিষয়ে তোমরা কিভাবে উত্তর লিখবে সেই সম্বন্ধে আমি আলোচনা করেছি। এবং তার সাথে সাথে অত্যন্ত ব্রিফলি আমি তোমাদের টোটাল সাজেশনস নিয়ে আলোচনা করেছি। তো এই ভিডিওতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 1, অর্থাৎ তোমাদের যে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারে তোমরা কোন কোন বিষয় পড়বে, মানে কোন কোন বিষয়গুলো তোমরা স্ট্রেস দেবে সেই সম্বন্ধে আমি আলোচনা করব। এবং তার সাথে সাথে এটাও বলবো যে মাধ্যমিকে অ্যাকচুয়ালি যে সমস্ত বিষয়গুলো ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট বিষয়গুলো কি লিখলে তোমরা ভালো নাম্বার পাবে সেই সম্বন্ধেও এই ভিডিওতে আলোচনা করব। এবং এটা কিন্তু আমার কোনো ওপিনিয়ন নয়, অ্যাকচুয়ালি আমি আমার দীর্ঘ শিক্ষক জীবনের অভিজ্ঞতা থেকে এবং তার সাথে সাথে আমার এক্সামিনার জীবনের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে মাধ্যমিকে যে সমস্ত ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়, তো সেই ইনস্ট্রাকশনে কোন প্রশ্নের কি উত্তর চাওয়া হয় সেই সম্বন্ধে প্রধানত এই ভিডিওতে আমি আলোচনা করব। ওকে, সুতরাং মোটামুটিভাবে তোমরা জানো যে কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি উত্তরের কোন পয়েন্টসগুলো তোমাদেরকে দিতে হবে এইটাই কিন্তু আমি এই ভিডিওতে স্ট্রেস দেবো, কারণ অনেক সময় তোমরা এই বিষয়টা বুঝতে পারো না। মাধ্যমিকে যেরকম ইনস্ট্রাকশন থাকে, তো ইম্পর্টেন্ট বিষয়গুলো সেই ইনস্ট্রাকশন অনুযায়ী সেই ইম্পর্টেন্ট টপিকসগুলোর কি উত্তর হবে সেই সম্বন্ধে আলোচনা করব। তো প্রথমেই যে প্রশ্নটা ইম্পর্টেন্ট, অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, অর্থাৎ অধ্যায় 1-এ যে বিষয়গুলো আছে সেটা একটু বলে দিই। সেটা হলো উদ্ভিদের চলন এবং তার সঙ্গে সঙ্গে উদ্ভিদের সেন্সিটিভিটি, তার সঙ্গে সঙ্গে প্রাণী হরমোন এবং নার্ভাস সিস্টেম। সুতরাং এই অধ্যায় কিন্তু হিউজ। তাহলে এক্ষেত্রে কোন কোন বিষয়গুলো স্ট্রেস দেবে সেটা আমি আলোচনা করব। ওকে, এই প্রসঙ্গে আরো একবার বলে দিই যে মাধ্যমিকের প্রশ্ন যেমন হচ্ছে, অনেক সময় ছোট ছোট প্রশ্ন এক্ষেত্রে দেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন্স কিন্তু অনেক ট্রিকি হচ্ছে। অর্থাৎ আগে যেমন ফ্ল্যাট প্রশ্ন হতো, অর্থাৎ সহজেই আমরা কিছু প্রশ্ন মুখস্থ করলে বা কিছু প্রশ্ন আমরা যদি মনে রাখতে পারতাম তাহলে আমরা সহজেই অনেক নাম্বার পেতাম। কিন্তু এখন যে প্রশ্ন হচ্ছে সেটা অ্যানালিটিক্যাল বলতে পারো, তো সেই রকম প্রশ্ন হচ্ছে। সেই কারণের জন্য প্রত্যেকটা টপিক্সের কিন্তু কনসেপ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে তোমাদের যার কাছে যে বই থাকুক না কেন, যেমন এক্ষেত্রে আমার কাছে যে বইটা আছে সেটা হলো ছায়া প্রকাশনের এই বইটা আছে, কিন্তু তোমাদের কাছে যে পাবলিকেশনের বই থাকুক না কেন সেই বই কিন্তু তোমাদেরকে খুঁটিয়ে। তো প্রথম যে প্রশ্ন আছে সেটা হলো সংবেদনশীলতা। তাহলে সংবেদনশীলতায় যে বিষয়টা লিখতে হবে বা সংবেদনশীলতা কাকে বলে, পরিবেশের বিভিন্ন পরিবর্তনগুলো শনাক্ত করে সেই অনুযায়ী সাড়া প্রদানের যে ক্ষমতা তাকেই আমরা বলবো সংবেদনশীলতা। তাহলে সেকেন্ড যে বিষয়টা আছে সেটা হলো উদ্দীপক কাকে বলে। সুতরাং উদ্দীপক হলো অ্যাকচুয়ালি পরিবেশের কোনো পরিবর্তন, যে পরিবর্তনগুলো কোনো জীব শনাক্ত করতে পারে এবং সেই পরিবর্তন অনুযায়ী জীব সাড়া প্রদান করে তাকেই আমরা বলবো উদ্দীপক। ওকে, নেক্সট যে কোয়েশ্চেন্স আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটা হলো প্রকরণ চলন বা রসস্ফীতি জনিত চলন কাকে বলে। তো ওই ক্ষেত্রে কি উত্তর লিখতে হবে? ওই ক্ষেত্রে যে উত্তর লিখতে হবে সেটা হচ্ছে যে কোষের রসস্ফীতির তারতম্যের জন্য উদ্ভিদঙ্গে যে চলন হয় তাকেই প্রধানত আমরা বলবো প্রকরণ চলন। যেমন লজ্জাবতী লতার পাতা স্পর্শ করলে পত্রগুলি নুয়ে পড়ে এবং বুনচানালের পাতার পার্শ্বফলকগুলির চলন। সুতরাং প্রকরণ চলনের ডেফিনিশন আমি তোমাদেরকে বলে দিলাম, এই ডেফিনিশনটা কিন্তু লিখতে হবে। ওকে, নেক্সট যে কোয়েশ্চেন্স যেটি অত্যন্ত ইম্পর্টেন্ট সেটা হলো ক্রিস্কোগ্রাফ যন্ত্র অ্যাকচুয়ালি কে আবিষ্কার করেন। সুতরাং ক্রিস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন জগদীশ চন্দ্র বসু। সুতরাং উদ্ভিদের সাড়া প্রদানে প্রধানত এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। নেক্সট যেটাতে আমরা চলে আসবো সেটা হচ্ছে চলন। ওকে, সুতরাং উদ্ভিদের চলন। তো প্রথমে যে কোয়েশ্চেন্স আছে সেটা হলো চলন এবং গমনের মধ্যে পার্থক্য কি। তো এক্ষেত্রে চলন এবং গমনের মধ্যে পার্থক্য তোমরা যে বিষয়গুলো লিখবে সেটা হলো এক জায়গায় স্থির থেকে উদ্ভিদঙ্গের যে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করার যে পদ্ধতি তাকেই আমরা বলবো চলন, এবং গমন হলো অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে কোনো জীবের স্থান পরিবর্তনকেই আমরা বলবো গমন। চলন হলো প্রধানত উদ্ভিদের বৈশিষ্ট্য এবং গমন হলো প্রধানত প্রাণীদের বৈশিষ্ট্য। চলন হলে গমন হবে এরকম কোনো কথা নেই, কিন্তু গমন হলে অবশ্যই চলন হতে হবে। সুতরাং এই তিনটি পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই প্রসঙ্গে বলি যে অনেক সময় তোমরা প্রশ্ন করো যে পার্থক্যতে কটা পয়েন্টস লিখতে হবে। তো পার্থক্যতে অ্যাকচুয়ালি মেন পয়েন্টসগুলো তোমাদেরকে দিতে হবে। যদি 3 নাম্বার থাকে তাহলে মিনিমাম 3টে মেন পয়েন্টস বা প্রধান পার্থক্য তোমাদেরকে লিখতে হবে। কিন্তু একটা বিষয় মনে রাখবে যে তোমরা যদি ইম্পর্টেন্ট পয়েন্টস যদি পার্থক্যতে যদি না দাও তাহলে কিন্তু নাম্বার পাবে না। সে তুমি যতগুলোই পয়েন্টস লেখো না কেন, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্টস সেগুলো তোমাকে অবশ্যই দিতে হবে। নেক্সট যে কোয়েশ্চেন্স যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্ন
সেটা হলো উদ্ভিদের বিভিন্ন প্রকার ট্রপিক চলন পদ্ধতি বর্ণনা করো। এ প্রসঙ্গে বলে রাখি যে উদ্ভিদের যে ট্রপিক চলনের যে পদ্ধতি বর্ণনা করে, এটা অনেক সময় 3 নম্বরের প্রশ্ন দেয়। তাহলে উদ্দীপকের গতিপথের প্রভাবে উদ্ভিদঙ্গে যে চলন হয় তাকেই আমরা বলবো ট্রপিক চলন। তো ট্রপিক চলন যখন তোমরা লিখবে তখন সেটা প্রথমে ডেফিনিশনটা দেবে, দেওয়ার পরে এই যে ট্রপিক চলন এটাতে আন্ডারলাইন করবে। ওকে, অর্থাৎ নীল কালিতে যদি উত্তর লেখো তাহলে কালো কালিতে আন্ডারলাইন করবে, এবং কালো কালিতে যদি উত্তর লেখো তাহলে নীল কালিতে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আন্ডারলাইন করার চেষ্টা করবে। এরপরে যেটা সেটা হলো ট্রপিক চলন প্রধানত 3 প্রকার: ফটোট্রপিক, হাইড্রোট্রপিক এবং জিওট্রপিক। তাহলে ফটোট্রপিক চলন কাকে বলবো? তো ফটোট্রপিক চলনের যে পয়েন্টস তোমরা লিখবে সেটা হলো যে আলোক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদঙ্গে যে চলন হয় সেটা হলো, বা আলোক উদ্দীপকের গতিপথ অনুসারে উদ্ভিদঙ্গে যে চলন হয় সেটা হলো ফটোট্রপিক চলন। যেমন উদ্ভিদের কাণ্ড আলোর দিকে বৃদ্ধি পায়, সুতরাং এটা হলো পজিটিভলি ফটোট্রপিক। আবার উদ্ভিদের মূল আলোর বিপরীত দিকে বৃদ্ধি পায়, সুতরাং এটা হলো নেগেটিভলি ফটোট্রপিক। এবং পাতা আলোর দিকে তির্যকভাবে বৃদ্ধি পায়, সুতরাং এটাকে আমরা বলবো ট্রান্সভার্সলি ফটোট্রপিক। সেটা হলো হাইড্রোট্রপিক চলন। সুতরাং জল উৎসের গতিপথ অনুসারে উদ্ভিদঙ্গে যে চলন হয় সেটা হলো হাইড্রোট্রপিক চলন। যেমন উদ্ভিদের মূল জলের দিকে বৃদ্ধি পায় বা জল উদ্দীপকের দিকে বৃদ্ধি পায়, সুতরাং উদ্ভিদের মূলের চলন হলো পজিটিভলি হাইড্রোট্রপিক। এবং উদ্ভিদের কাণ্ড জলের বিপরীত দিকে বৃদ্ধি পায়, সুতরাং উদ্ভিদের কাণ্ডের চলন হলো নেগেটিভলি হাইড্রোট্রপিক। নেক্সট 3 নম্বর যে পয়েন্ট হবে সেটা হলো জিওট্রপিক চলন। অভিকর্ষ বলের প্রভাবে উদ্ভিদঙ্গের যে চলন হয় বা অভিকর্ষ বলের গতিপথ অনুসারে উদ্ভিদঙ্গের যে চলন হয় তাকে বলা হয় জিওট্রপিক চলন। যেমন উদ্ভিদের মূল অভিকর্ষ বলের দিকে বৃদ্ধি পায়, সুতরাং মূলের চলন হলো পজিটিভলি জিওট্রপিক। এবং উদ্ভিদের কাণ্ড অভিকর্ষ বলের বিপরীতে বৃদ্ধি পায়, সুতরাং উদ্ভিদের কাণ্ডের যে চলন সেটা হলো নেগেটিভলি জিওট্রপিক। ওকে, এবং অনেক সময় ন্যাস্টিক চলন এবং ট্রপিক চলনের মধ্যে পার্থক্য দেয়। সুতরাং ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলনের পার্থক্য হচ্ছে, ট্রপিক চলনে যে পার্থক্যতে যে পয়েন্টটা ইম্পর্টেন্ট সেটা তোমাদেরকে লিখতে হবে, সেটা হলো ট্রপিক চলনে উদ্ভিদঙ্গ চলন উদ্দীপকের গতিপথ অনুসারে হয়, কিন্তু ন্যাস্টিক চলনে উদ্দীপকের তীব্রতা অনুসারে হয়। এবং তার সঙ্গে সঙ্গে ট্রপিক চলনে অক্সিনের প্রভাব আছে, কিন্তু ন্যাস্টিক চলনে কোনো রকম অক্সিনের প্রভাব নেই। ও ট্রপিক চলনে অঙ্গের বৃদ্ধি ঘটে, কিন্তু ন্যাস্টিক চলনে অঙ্গের বৃদ্ধি ঘটে না। সুতরাং এই 3টে পয়েন্টস তোমাদেরকে অবশ্যই লিখতে হবে। তাহলে বই থেকে তোমরা যখন পড়বে দেখবে যে ট্রপিক চলনে অনেক কিছু বিষয় আছে, সুতরাং আমি যে বিষয়গুলো বললাম এইগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই লিখতে হবে। ওকে, নেক্সট ন্যাস্টিক চলনের বিভিন্ন প্রকারভেদ। তো এর মধ্যে তোমরা মেইনলি যেটা হচ্ছে পড়বে সেটা হলো সিজমোন্যাস্টিক চলন। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্পর্শ, ঘর্ষণ অথবা আঘাতের ফলে উদ্ভিদঙ্গে যে চলন হয় তাকেই আমরা বলবো সিজমোন্যাস্টিক চলন। যেমন লজ্জাবতী লতার পাতা স্পর্শ করলে পাতাগুলি বন্ধ হয়ে যায়, সুতরাং এটাকে আমরা বলবো সিজমোন্যাস্টিক চলন। এরপরে যেটা হবে ন্যাস্টিক চলনের প্রকারভেদে, সেটা হলো কেমোন্যাস্টিক চলন। সুতরাং রাসায়নিক পদার্থের তীব্রতার উপরে উদ্ভিদঙ্গে যে চলন সম্পন্ন হয় তখনই তাকে আমরা বলবো কেমোন্যাস্টিক চলন। যেমন পতঙ্গভুক উদ্ভিদের পাতায় কিনারায় পতঙ্গরা যদি বসে তাহলে পতঙ্গ দেহের প্রোটিনের সংস্পর্শে এসে পত্রফলকগুলো সঞ্চালিত হয়ে পতঙ্গকে ঘিরে ফেলে। সুতরাং এই বিষয়গুলো প্রধানত ইম্পর্টেন্ট। এবং অনেক সময় থার্মোন্যাস্টিক চলন অথবা ফটোন্যাস্টিক চলনের উদাহরণ তোমাদের দিতে পারে, কিন্তু ন্যাস্টিক চলনে প্রধানত সিজমোন্যাস্টিক এবং কেমোন্যাস্টিক চলন ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট আমরা যেটা চলে আসবো সেটা হলো উদ্ভিদ হরমোন। তো এক্ষেত্রে তোমরা একটু পড়ে রাখবে সেটা হলো যে ডিফারেন্ট টাইপের যে হরমোন, অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাসে আছে অক্সিন, জিববারেলিন এবং সাইটোকাইনিন। সুতরাং অক্সিনের কাজ, এক্ষেত্রে যে প্রশ্নটা মেইনলি আসে সেটা হলো অক্সিনের কাজগুলি লেখো। তো অক্সিনের কাজে প্রধান যে কাজগুলো তোমাদেরকে অবশ্যই লিখতে হবে সেটা বলে দিই, সেটা হলো অগ্রস্থ প্রকটতা। সুতরাং অক্সিন উদ্ভিদের অগ্রস্থ প্রকটতাকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ অগ্রমুকুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে এবং কাক্ষিক মুকুলের বৃদ্ধিকে ব্যাহত করে, এবং এর সাথে সাথে কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা যে পয়েন্ট সেটা হলো ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। সুতরাং ফটোট্রপিক এবং জিওট্রপিক চলনে অক্সিন বিশেষ ভূমিকা পালন করে। সুতরাং অক্সিনে এই পয়েন্টসগুলো অবশ্যই লিখতে হবে অক্সিজেনের যদি কাজ বলে। সুতরাং অক্সিনে প্রধানত এই বিষয়টা ইম্পর্টেন্ট। ওকে, যে হরমোন আছে সেটা হলো জিববারেলিন। তো জিববারেলা ফুজিকোরাই নামক ছত্রাক থেকে এই হরমোনটা আবিষ্কৃত হয়। সুতরাং জিববারেলিনে যে পয়েন্টটা বা জিববারেলিনের কাজে যদি বলে যে কাজ, তাহলে যে পয়েন্টস অবশ্যই লিখতে হবে সেটা হলো মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে। ওকে, অর্থাৎ বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে জিববারেলিক অ্যাসিড, এবং তার সঙ্গে সঙ্গে পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে এবং উদ্ভিদের রোজেটি দশাকে এরা ভঙ্গ করে।
নেক্সট যে হরমোন হচ্ছে সেটা হলো সাইটোকাইনিন। সাইটোকাইনিন প্রধানত কোষ বিভাজনে সাহায্য করে এবং এর সঙ্গে সঙ্গে সাইটোকাইনিন থেকে যে প্রশ্ন দেয় সেটা হলো ডাবের জল অর্থাৎ নারকেলের শস্যে, আম, কলা, আপেল প্রভৃতিতে এবং ভুট্টার শস্যে এই হরমোনটা প্রচুর পরিমাণে থাকে। সুতরাং যে প্রশ্ন দেয় যে সাইটোকাইনিন কোথায় পাওয়া যায়, সুতরাং নারকেলের শস্যে সাইটোকাইনিন প্রচুর পরিমাণে পাওয়া যায়। ওকে, কৃষিকার্যে উদ্ভিদ হরমোনের ব্যবহারিক প্রয়োগ এই সম্পর্কে বলতে গেলে যেখান থেকে জেনারেলি প্রশ্ন দেয় সেটা হচ্ছে আগাছা নির্মূল করে কোন জাতীয় হরমোন এবং তার সঙ্গে সঙ্গে পার্থেনোকার্পিক ফল উৎপন্ন করে কোন জাতীয় হরমোন। ওকে, সুতরাং এই বিষয়গুলি প্রধানত হরমোনে তোমাদেরকে প্রধানত জোর দিতে হবে। এরপরে যে অংশটা আছে সেটা হলো প্রাণী হরমোন। দেখো প্রধানত এই ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, আমি যদি টোটাল ইউনিট এখানে চ্যাপ্টার 1 যদি টোটাল আলোচনা করি তাহলে এক্ষেত্রে আমি জাস্ট প্রাণী হরমোন পর্যন্ত আলোচনা করব এবং পরের ভিডিওতে আমরা নার্ভাস সিস্টেমের সাজেশনস নিয়ে আলোচনা করবো, অর্থাৎ নার্ভাস সিস্টেমের বিভিন্ন টপিকস কিভাবে লিখতে হবে সেই সম্বন্ধে আলোচনা করব। ওকে, তাহলে প্রাণী হরমোনে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং তাদের উত্তর কি হবে, তো প্রথমেই যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হলো হরমোনকে রাসায়নিক দূত বলে কেন? কারণ হরমোন বিভিন্ন কোষের মধ্যে রাসায়নিক বার্তা বহন করে নিয়ে যায় এবং সেই কারণের জন্যই হরমোনকে বলা হয় রাসায়নিক দূত। ওকে, তোমাদের প্রশ্ন দেয় যে মিশ্র গ্রন্থি কাকে বলে, উদাহরণ দাও। তাহলে যে সমস্ত গ্রন্থি বহিঃক্ষর এবং অন্তঃক্ষরা উভয় প্রকারেরই কাজ করে তাদেরকে বলে মিশ্র গ্রন্থি। যেমন শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন নিঃসৃত হয়, এটা হলো শুক্রাশয়ের অন্তঃক্ষরা কাজ, এবং শুক্রাশয় থেকে শুক্রাণু নির্গত হয়, এটা হলো শুক্রাশয়ের বহিঃক্ষরা কাজ। তো এই বিষয়টা ইম্পর্টেন্ট। ওকে, এবং ডিম্বাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলে? কারণ ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নিঃসৃত হয়, সুতরাং এটা হলো ডিম্বাশয়ের অন্তঃক্ষরা কাজ, এবং ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসৃত হয়, সুতরাং এটা হলো ডিম্বাশয়ের বহিঃক্ষরা কাজ। তার সঙ্গে সঙ্গে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে ইনসুলিন এবং গ্লুকাগন নির্গত হয়, সুতরাং এটা হলো অগ্নাশয়ের অন্তঃক্ষরা কাজ, এবং অগ্নাশয় থেকে বিভিন্ন রকমের উৎসেচক নিঃসৃত হয়, সুতরাং এটি হলো অগ্নাশয়ের বহিঃক্ষরা কাজ। ওকে, সুতরাং যখনই মিশ্র গ্রন্থির উদাহরণ চাইবে তখন কিন্তু এই বিষয়টা অবশ্যই লিখতে হবে। নেক্সট যে প্রশ্নটা ইম্পর্টেন্ট হতে পারে সেটা হলো পিটুইটারি। অ্যাকচুয়ালি পিটুইটারিকে প্রভু গ্রন্থি বলে কেন? কারণ পিটুইটারি থেকে এক্ষেত্রে যে উত্তর লিখতে হবে সেটা হলো পিটুইটারি গ্রন্থি থেকে বিভিন্ন প্রকার ট্রপিক হরমোন নির্গত হয় এবং যে ট্রপিক হরমোনগুলো বিভিন্ন প্রকার অন্তঃক্ষরা গ্রন্থির বৃদ্ধি এবং ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, এবং সেই কারণের জন্যই পিটুইটারিকে আমরা বলবো প্রভু গ্রন্থি। কিন্তু হাইপোথ্যালামাসকে বলা হয় প্রভু গ্রন্থির প্রভু। এর কারণটা হচ্ছে এটা যে হাইপোথ্যালামাস প্রভু গ্রন্থির বৃদ্ধি এবং ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। ওকে, তাহলে যখনই বলবে যে হাইপোথ্যালামাসকে কেন প্রভু গ্রন্থির প্রভু বলে, হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত বিভিন্ন রকমের রিলিজিং হরমোন যেগুলো হাইপোফাইসিস বা পিটুইটারি গ্রন্থির বৃদ্ধি ও ক্ষরণকে নিয়ন্ত্রণ করে বা প্রভু গ্রন্থির বৃদ্ধি ও ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, এবং সেই কারণের জন্যই আমরা হাইপোথ্যালামাসকে বলবো প্রভু গ্রন্থির প্রভু। এবং হাইপোথ্যালামাস থেকে বিভিন্ন রকমের রিলিজিং হরমোন নিঃসৃত হয়, যে সমস্ত রিলিজিং হরমোন পিটুইটারি গ্রন্থির বিভিন্ন অংশে কাজ করে। তো এক্ষেত্রে প্রধানত যে রিলিজিং হরমোনটা পরীক্ষাতে আসে সেটা আমি বলবো GnRH, অর্থাৎ গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। তো গোনাডোট্রপিন রিলিজিং হরমোন পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ডের উপর ক্রিয়া করে গোনাডোট্রপিক হরমোন ক্ষরণে সাহায্য করে। সুতরাং এর সঙ্গে সঙ্গে তোমাদের অনেক সময় প্রশ্ন দেয় যে নিউরো হরমোন কাকে বলে এবং নিউরো হরমোনের উদাহরণ দাও। অ্যাকচুয়ালি যে সমস্ত হরমোন নিউরন থেকে উৎপন্ন হয় এবং রক্তের মধ্য দিয়ে পরিবাহিত হয় তাদেরকেই আমরা বলবো নিউরো হরমোন। যেমন অক্সিটোসিন এবং ভ্যাসোপ্রেসিন হলো নিউরো হরমোনের উদাহরণ। তো প্রধানত হাইপোথ্যালামাসের সুপ্রাঅপটিক নিউক্লিয়াস এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে নির্গত হয় এবং হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেমের মধ্য দিয়ে এরা দেহের দূরবর্তী স্থানে এরা পৌঁছে যায়, এবং সেই জন্যই এদেরকে আমরা বলবো নিউরো হরমোন। এছাড়া আরো বিভিন্ন রকমের নিউরো হরমোন আছে, যেমন এগডাইসন, জুভেনাইল, এগুলোও কিন্তু নিউরো হরমোনের উদাহরণ। নেক্সট যে প্রশ্ন, যেটা বড় প্রশ্ন দেয় অনেক সময়, তোমাদের 5 নম্বরের প্রশ্ন দিতে পারে, সেটা হলো পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড থেকে নির্গত হরমোনগুলির নাম এবং তাদের কাজ লেখো। যখন এই প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে তখন তোমরা কিভাবে লিখবে? তো পিটুইটারি গ্রন্থি বা হাইপোফাইসিস এর অগ্রখণ্ডকে বলা হয় অ্যাডেনো হাইপোফাইসিস। তো অ্যাডেনো হাইপোফাইসিস থেকে নির্গত বিভিন্ন প্রকার হরমোনগুলি হলো বলে এবার পয়েন্ট করে তোমরা লিখতে শুরু করো। ওকে, তাহলে 1 নম্বর পয়েন্টে যেটা লিখবে সেটা হলো STH বা GH, তখন কিন্তু এর পুরো নাম লিখতে হবে, বা সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন। এরা অস্থির উপর ক্রিয়া করে অস্থির বৃদ্ধিতে সাহায্য করে। নেক্সট যে হরমোন, সেকেন্ড হরমোন, সেটা হলো TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তাহলে 2 নম্বর পয়েন্ট TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এরা থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি এবং ক্ষরণে সাহায্য করে। নেক্সট 3 নম্বর পয়েন্ট ACTH অর্থাৎ অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, এরা অ্যাড্রিনাল কর্টেক্সের বৃদ্ধি এবং ক্ষরণে সাহায্য করে। নেক্সট গোনাডোট্রপিক হরমোন, এরা গোনাড
অর্থাৎ পুরুষ গোনাড শুক্রাশয় এবং স্ত্রী গোনাড ডিম্বাশয়ের বৃদ্ধি এবং ক্ষরণে সাহায্য করে। নেক্সট পিআরএল বা প্রোল্যাকটিন, এরা মাতৃস্তন্যে দুগ্ধ উৎপন্ন করে। ওকে, সুতরাং এই বিষয়গুলো তোমার অবশ্যই পয়েন্টের মধ্যে থাকতে হবে। এরপরে যে প্রশ্ন ইম্পর্টেন্ট হয় সেটা হলো গোনাডোট্রপিক হরমোনের কাজ লেখো। পুরুষ এবং স্ত্রী দেহে গোনাডোট্রপিক হরমোনের কাজ লেখো। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এক্ষেত্রে পুরুষ দেহে গোনাডোট্রপিক হরমোন কিভাবে কাজ করে সেটা কেমন ভাবে লিখবে আমি একটু বলে দিই। পুরুষ দেহে গোনাডোট্রপিক হরমোন দুই প্রকার, এফএসএইচ এবং এলএইচ বা আইসিএসএইচ অর্থাৎ ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। তো এফএসএইচ এবার লিখতে হবে যে এফএসএইচ সেমিনিফেরাস টিউবুলের উপর ক্রিয়া করে স্পার্মাটোজেনেসিস পদ্ধতিতে শুক্রাণু উৎপন্ন করে, এবং এলএইচ বা লিউটিনাইজিং হরমোন বা আইসিএসএইচ বা ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন লেডিকের আন্তর্কোষকে উদ্দীপ্ত করে এবং সেখান থেকে পুরুষ যৌন হরমোন টেস্টোস্টেরন ক্ষরণে সাহায্য করে। সুতরাং এই দুটি পয়েন্টস অবশ্যই তোমাদেরকে থাকতে হবে। কি করে তোমরা মনে রাখবে? এফএসএইচ এ দেখো এস আছে, সেই কারণের জন্য অবশ্যই এফএসএইচ সেমিনিফেরাস টিউবুলকে উদ্দীপ্ত করবে, এবং এলএইচ এ দেখো এল আছে, সেই জন্য এলএইচ লেডিক কোষকে উদ্দীপ্ত করে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করবে। সুতরাং গোনাডোট্রপিক হরমোন অ্যাকচুয়ালি কোন কোষকে উদ্দীপ্ত করছে এই বিষয়টা কিন্তু অবশ্যই লিখতে হবে। এরপরে স্ত্রীদেহে জিটিএইচ এর কাজ কি? তাহলে স্ত্রীদেহে জিটিএইচ দুই প্রকার, এফএসএইচ এবং এলএইচ। স্ত্রীদেহে এফএসএইচ অসংখ্য অপরিণত ফলিকল থেকে পরিণত ফলিকল বা গ্রাফিয়ান ফলিকল উৎপন্ন করে, এবং এলএইচ বা এলএইচ কে বলা হয় লিউটিনাইজিং হরমোন, বা স্ত্রীদেহে এলএইচ কে বলে ওভিউলেশন ইনডিউসিং হরমোন বা ওআইএইচ। সুতরাং যেভাবে লিখবে, এক নম্বর এফএসএইচ, এফএসএইচ কি কাজ করে লিখবে, অর্থাৎ অপরিণত ফলিকল থেকে পরিণত ফলিকল তৈরি করে, এবং দু নম্বর এলএইচ বা ওআইএইচ বা লিউটিনাইজিং হরমোন বা ওভিউলেশন ইনডিউসিং হরমোন। এই হরমোন মাসিক যৌনচক্রের 14তম দিনে ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে, অর্থাৎ গ্রাফিয়ান ফলিকল থেকে ডিম্বাণু নিঃসরণে সাহায্য করে। ওকে, সুতরাং এটা হলো স্ত্রীদেহে জিটিএইচ এর কাজ। এই প্রসঙ্গে আর একটা প্রশ্ন অত্যন্ত ইম্পর্টেন্ট হয়, অর্থাৎ পুরুষ এবং স্ত্রী দেহে সেক্স হরমোন কোথা থেকে উৎপন্ন হয়? তাহলে পুরুষ দেহে যে সেক্স হরমোন টেস্টোস্টেরন সেটা উৎপন্ন হচ্ছে কোথা থেকে? লেডিক কোষ থেকে। এবং স্ত্রী দেহে যে সেক্স হরমোন, দুটো সেক্স হরমোন থাকবে, একটি ইস্ট্রোজেন এবং আর একটা হলো প্রোজেস্টেরন। সুতরাং ইস্ট্রোজেন উৎপন্ন হয় পরিণত ফলিকল বা গ্রাফিয়ান ফলিকল থেকে, এবং প্রোজেস্টেরন উৎপন্ন হয় কর্পাস লিউটিয়াম বা গোল্ডেন বডি থেকে। এই বিষয়গুলো কিন্তু মনে রাখবে। ওকে, নেক্সট যে কোয়েশ্চেন্স অনেক সময় পরীক্ষাতে আছে সেটা হচ্ছে স্ত্রী দেহে বা অক্সিটোসিন এবং ভ্যাসোপ্রেসিনের কাজ কি। এক্ষেত্রে যে পয়েন্টসগুলো অবশ্যই তোমাকে লিখতে হবে, তো প্রথমে আমি অক্সিটোসিনের কথা আসি। তাহলে অক্সিটোসিন হলো একটি নিউরো হরমোন যেটি হাইপোথ্যালামাসে উৎপন্ন হয়, এবং পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি দিয়ে যে হরমোন নিঃসৃত হয় সেই হরমোনের কাজ হচ্ছে, এক নম্বর পয়েন্ট যেটা লিখবে অক্সিটোসিন। অক্সিটোসিন সন্তান প্রসবে সাহায্য করে। জরায়ুর মসৃণ পেশিকে সংকুচিত করে এবং তার ফলে সন্তান প্রসব বা পার্চুরিশনে সাহায্য করে। সেকেন্ড পয়েন্ট, স্তনগ্রন্থের মায়োএপিথেলিয়াল কোষকে সংকুচিত করে মাতৃদুগ্ধ নিঃসরণে সাহায্য করে। এবং থার্ড পয়েন্ট যেটা হবে সেটা হলো যে প্রজননের সময় বা যৌন মিলনের সময় শুক্রাণুকে অ্যাকচুয়ালি ডিপ ফ্যালোপিয়ান টিউবের মধ্যে পৌঁছে দিতে সাহায্য করে। সুতরাং এই তিনটি প্রধান কাজ হলো অক্সিটোসিনের কাজ। ওকে, নেক্সট যে হরমোনটা যেটা ইম্পর্টেন্ট হয় সেটা হলো ভ্যাসোপ্রেসিন বা এডিএইচ এর কাজ কি। এক্ষেত্রে যে পয়েন্টসটা অবশ্যই লিখতে হবে সেটা হলো এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন নেফ্রনের দূরবর্তী সংবর্তনালিকার উপর ক্রিয়া করে জলের পুনঃশোষণে সাহায্য করে। এক্ষেত্রে দূরবর্তী সংবর্তনালিকার অ্যাকুয়াপোরিন ওয়াটার চ্যানেলগুলি খুলে যায় এবং তার ফলে প্রয়োজনীয় জল পুনঃশোষিত হয়, অর্থাৎ নেফ্রন দিয়ে প্রয়োজনীয় জল বেরিয়ে যায় না, সেগুলি দেহের মধ্যেই থেকে যায়। এবং এই প্রসঙ্গে এডিএইচ হরমোন যদি কম ক্ষরিত হয় বা হাইপোসিক্রেশন হয় তাহলে কোন রোগ হয়? ডায়াবেটিস ইনসিপিডাস। সুতরাং ডায়াবেটিস ইনসিপিডাস রোগের কারণ কি? হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত নিউরো হরমোন এডিএইচ এর কম ক্ষরণের ফলে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়, এবং ডায়াবেটিস ইনসিপিডাস এই রোগে প্রধানত নেফ্রনের দূরবর্তী সংবর্তনালিকা থেকে জলের পুনঃশোষণ ব্যাহত হয়, এবং তার ফলে দেহের প্রয়োজনীয় জলও মূত্রের মধ্য দিয়ে নির্গত হয়, এবং এই রোগটাকে বলা হয় শর্করাবিহীন বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস। ওকে, তাহলে পিটুইটারির অগ্রখণ্ড এবং পশ্চাৎখণ্ড থেকে নির্গত হরমোনগুলো এগুলো আমরা দেখে নিলাম, বা কি লিখতে হবে এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে সেগুলো বললাম, এবং তার সাথে সাথে এটাও বললাম যে অক্সিটোসিন এবং ভ্যাসোপ্রেসিন কিভাবে কাজ করে। এরপরে যে গ্রন্থিটা আসবে সেটা হলো থাইরয়েড গ্রন্থি। তো থাইরয়েড গ্রন্থি থেকে যে প্রশ্ন ইম্পর্টেন্ট সেগুলো একটু বলে দিই।
প্রথম এই হচ্ছে যে থাইরয়েড গ্রন্থি থেকে কোন কোন হরমোন উৎপন্ন হয়। তাহলে থাইরয়েড গ্রন্থি থেকে প্রধানত দুটি হরমোন উৎপন্ন হয় তোমাদের সিলেবাস অনুযায়ী, বা এটা লিখতে হবে যে থাইরয়েড গ্রন্থি থেকে দুটি হরমোন উৎপন্ন হয়, T3 বা ট্রাই আয়োডোথাইরোনিন এবং T4 বা টেট্রা আয়োডোথাইরোনিন। নেক্সট যে কোয়েশ্চেন্স পরীক্ষাতে অবশ্যই আসে সেটা হলো থাইরক্সিন হরমোনের কাজ কি। ওকে, তো এক্ষেত্রে কোন পয়েন্টসগুলো তোমাকে অবশ্যই লিখতে হবে সেটা বলে দিই। তাহলে থাইরক্সিনের কাজ হলো 1 নম্বর পয়েন্ট, থাইরক্সিন BMR বা বিসাল মেটাবলিক রেট নিয়ন্ত্রণ করে। 2 নম্বর, থাইরক্সিন দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, সেই জন্য থাইরক্সিনকে বলা হয় ক্যালোরিজেনিক হরমোন। 3 নম্বর পয়েন্ট যেটা লিখতে হবে সেটা হলো থাইরক্সিন যৌন চেতনার বিকাশে সাহায্য করে। এবং 4 নম্বর পয়েন্ট যেটা লিখতে হবে সেটা হলো থাইরক্সিন ব্যাঙের মেটামরফোসিসে বা ব্যাঙাচি থেকে ব্যাঙের রূপান্তরে সাহায্য করে। ওকে, সুতরাং থাইরক্সিনের যদি কাজ বলে তাহলে এই বিষয়টা লিখতে হবে। নেক্সট যে গ্রন্থিটা চলে আসবে সেটা হলো অগ্নাশয়। তো অগ্নাশয় থেকে প্রধানত যে প্রশ্ন আসে সেটি হলো ইনসুলিন এবং গ্লুকাগন কোথা থেকে খরিত হয় এবং ইনসুলিন এবং গ্লুকাগন কি কাজ করে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, এটা অনেকবার এটা পরীক্ষাতে আসে। সুতরাং এক্ষেত্রে প্রথমেই আমরা যেটা দেখব সেটা হলো ইনসুলিন এবং গ্লুকাগন কোথা থেকে খরিত হয়। তাহলে ইনসুলিন খরিত হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে এবং গ্লুকাগন খরিত হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে। দেখো পরীক্ষার সময় অনেক সময় তোমাদের গুলিয়ে যাবে যে কোন হরমোন বিটা কোষ থেকে উৎপন্ন হয়, কোন হরমোন আলফা কোষ থেকে উৎপন্ন হয়, সেটা মনে রাখার একটি স্ট্র্যাটেজি আছে। বিটা, তাহলে এখানে এটাকে আমরা স্ট্রেস দিচ্ছি। ওকে, সুতরাং বিটা কোষ থেকে ইনসুলিন নির্গত হয় এবং আলফা কোষ থেকে গ্লুকাগন নির্গত হয়, রাইট? তাহলে এরকম ভাবে তোমরা মনে রাখবে। এবার আমরা যেটা দেখবো সেটা হলো ইনসুলিন এবং গ্লুকাগনের কাজ কি। যদি বলে যে ইনসুলিন এবং গ্লুকাগনের কাজ কি, তাহলে আমরা কিভাবে লিখবো। এক্ষেত্রে যে বিষয়টা লিখতে হবে সেটা হলো যে প্রথমেই ইনসুলিন হরমোন রক্তে শর্করার পরিমাণ কমায় এবং গ্লুকাগন হরমোন রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে। সুতরাং কিছু মেটাবলিক রিয়াকশনস আছে যে সমস্ত রিয়াকশনগুলো রক্তে শর্করার পরিমাণ কমায়। ওকে, যেমন গ্লাইকোলাইসিস পদ্ধতিতে গ্লুকোজ পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। তাহলে গ্লাইকোলাইসিস পদ্ধতির ফলে কি হচ্ছে, রক্তে গ্লুকোজের পরিমাণ এক্ষেত্রে কমে যাচ্ছে। তারপরে যেটা আছে সে যে পদ্ধতি মেটাবলিক রিয়াকশন সেটা হলো গ্লাইকোজেনেসিস, এক্ষেত্রে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হয়। ওকে, সুতরাং গ্লাইকোজেনেসিসের ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যায়। এরপরে যে মেটাবলিক রিয়াকশনস আছে সেটা হলো গ্লাইকোজেনোলাইসিস। এই গ্লাইকোজেনোলাইসিস পদ্ধতিতে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে পরিণত হয়, সুতরাং এক্ষেত্রে গ্লুকোজের পরিমাণ বাড়ে রক্তে। এবং তার সঙ্গে সঙ্গে গ্লুকোনিওজেনেসিস, ওকে, অর্থাৎ বিভিন্ন নন কার্বোহাইড্রেট পদার্থ থেকে গ্লুকোজ তৈরি হয়, তো তাকে আমরা বলবো গ্লুকোনিওজেনেসিস বা নিওগ্লুকোজেনেসিস। তাহলে আমরা দেখলাম যে ইনসুলিন এবং গ্লুকাগনের যখন আমরা কাজ লিখবো তখন আমরা কিভাবে লিখবো, তখন আমরা এইভাবে লিখবো যে একদিকে লিখবো ইনসুলিন এবং আর একদিকে লিখবো গ্লুকাগন এবং তার সঙ্গে সঙ্গে মাঝখানে ছকটা দিয়ে দেবো, অর্থাৎ গ্লাইকোলাইসিস, তারপরে কি গ্লাইকোজেনেসিস, তারপরে গ্লাইকোজেনোলাইসিস এবং তারপরে নিওগ্লুকোজেনেসিস। সুতরাং ইনসুলিন থেকে একটা তীর চিহ্ন দেবে যেটা প্লাস চিহ্ন যাবে। ওকে, সুতরাং ইনসুলিন গ্লাইকোলাইসিসে প্লাস, অর্থাৎ গ্লাইকোলাইসিসকে ত্বরান্বিত করবে। গ্লুকাগন তাহলে অন্য দিক থেকে তীর চিহ্ন দিয়ে সেটা হবে মাইনাস। ওকে, এরপরে যেটা আছে সেটা হলো গ্লাইকোজেনেসিস, অর্থাৎ গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হবে। সুতরাং ইনসুলিন গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করতে সাহায্য করে, অর্থাৎ ত্বরান্বিত করে গ্লাইকোজেনেসিস পদ্ধতিতে, এবং গ্লুকাগন গ্লাইকোজেনেসিস পদ্ধতিকে মন্দীভূত করে। নেক্সট, ইনসুলিন গ্লাইকোজেনোলাইসিস পদ্ধতিকে মন্দীভূত করে। কেন? কারণ গ্লাইকোজেনোলাইসিস পদ্ধতিতে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হয়, সুতরাং গ্লুকোজের পরিমাণ বাড়ে। তাহলে ইনসুলিন গ্লাইকোজেনোলাইসিস পদ্ধতিকে মন্দীভূত করে এবং গ্লুকাগন গ্লাইকোজেনোলাইসিস পদ্ধতিকে ত্বরান্বিত করে। গ্লুকোনিওজেনেসিস, এই পদ্ধতিতে গ্লুকোজ অন্যান্য নন কার্বোহাইড্রেট পদার্থ থেকে গ্লুকোজ তৈরি হয়। তাহলে ইনসুলিন গ্লুকোনিওজেনেসিস পদ্ধতিকে মন্দীভূত করে এবং গ্লুকাগন গ্লুকোনিওজেনেসিস পদ্ধতিকে ত্বরান্বিত করে। তাহলে এরকম ভাবে তোমাদেরকে উত্তর লিখতে হবে। ওকে, তাহলে এটাই হচ্ছে ইনসুলিন এবং গ্লুকাগনের কাজ। এবং ইনসুলিন এবং গ্লুকাগন পরস্পরের অ্যান্টাগনিস্ট হরমোন বলা হয়। অনেক সময় পরীক্ষাতে দিতে পারে যে এমন একটি হরমোনের নাম করো যারা পরস্পরের বিপরীত কাজ করে, বা এমন দুটি হরমোনের নাম করো। এই প্রসঙ্গে ডায়াবেটিস মেলিটাস রোগের কথা তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। সুতরাং যদি প্রশ্ন দেয় যে ডায়াবেটিস মেলিটাস রোগ কেন হয়, তাহলে এক্ষেত্রে যে উত্তর যেভাবে লিখতে হবে সেটা হলো ইনসুলিনের কম ক্ষরণে ডায়াবেটিস মেলিটাস রোগ হয়। তাহলে যেহেতু কম ক্ষরিত হয় সেই কারণের জন্য রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় এবং তার ফলে মূত্রের মধ্য দিয়ে গ্লুকোজ নির্গত হয়। তো এই যে রোগ, এটাকেই আমরা বলবো ডায়াবেটিস মেলিটাস। ওকে,
নেক্সট যে গ্রন্থি আছে সেটা হলো অ্যাড্রিনাল গ্রন্থি। দেখো অ্যাড্রিনাল গ্রন্থির দুটি অংশ, একটি কটেক্স আর একটি হলো মেডালা। প্রধানত তোমাদের মেডালা অংশটাই তোমাদের সিলেবাসে আছে। তো এখান থেকে কেমন ধরনের প্রশ্ন দিতে পারে সেটা হলো অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিনকে কেন বিপদকালীন হরমোন বলে বা কেন আপদকালীন হরমোন বলে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন বিপদের সময় দেহকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাহায্য করে এবং সেই কারণের জন্যই এদেরকে বলা হয় আপদকালীন হরমোন। সুতরাং এই পয়েন্টসটা অবশ্যই লিখতে হবে। ওকে, নেক্সট যে গ্রন্থি তোমাদের পরীক্ষাতে আসে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো টেস্টোস্টেরনের কাজ কি। অ্যাকচুয়ালি তো এক্ষেত্রে যে উত্তর যেভাবে লিখতে হবে সেটা হলো টেস্টোস্টেরন হলো পুরুষ যৌন হরমোন এবং পুরুষদের বিভিন্ন গৌণ যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, যেমন গোঁপদাড়ির আবির্ভাব, পেশিবহুল দেহ ইত্যাদি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে শুক্রাণু উৎপন্ন করতে বা স্পারমাটোজেনেসিস পদ্ধতিতে শুক্রাণু উৎপন্ন করতে সাহায্য করে। তাহলে এই দুটো পয়েন্টস অবশ্যই লিখতে হবে। নেক্সট যে গ্রন্থি আছে সেটা হলো ডিম্বাশয় এবং স্ত্রীদেহে প্রধানত ডিম্বাশয় থাকে, তোমরা জানো। তো এখান থেকে যে প্রশ্ন প্রধানত আসে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটা হলো ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন কোথা থেকে উৎপন্ন হয় এবং এদের কাজ কি। তো এই প্রসঙ্গে আমি প্রথমেই যেটা বলছিলাম যে ইস্ট্রোজেন হরমোন, তাহলে এক্ষেত্রে যে উত্তর লিখতে হবে সেটা হলো ইস্ট্রোজেন স্ত্রীদেহে পরিণত ফলিকল বা গ্রাফিয়ান ফলিকল থেকে উৎপন্ন হয়। তাহলে ইস্ট্রোজেনের কাজ কি? 1 নম্বর কাজ, ইস্ট্রোজেন স্ত্রীদেহে বিভিন্ন গৌণ যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, যেমন গলার স্বরের পরিবর্তন, তার সঙ্গে সঙ্গে স্তনগ্রন্থির বিকাশ, এগুলোতে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং মাসিক যৌনচক্র নিয়ন্ত্রণে সাহায্য করে। সুতরাং এই 3টে কাজ অবশ্যই লিখতে হবে ইস্ট্রোজেনে। এবং প্রোজেস্টেরন কি কাজ করে? তাহলে প্রোজেস্টেরন কোথা থেকে নিঃসৃত হয়? প্রোজেস্টেরন ডিম্বাশয়ের কর্পাস লিউটিয়াম বা গোল্ডেন বডি থেকে নির্গত হয়। এবং প্রোজেস্টেরনের কাজ কি? প্রোজেস্টেরনকে বলে প্রেগনেন্সি, এক্ষেত্রে যে উত্তর লিখতে হবে সেটা হলো প্রোজেস্টেরনকে বলা হয় প্রেগনেন্সি মেইনটেইনিং হরমোন, অর্থাৎ প্রোজেস্টেরন গর্ভাবস্থা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ওকে, সুতরাং এই পয়েন্টস কিন্তু অবশ্যই তোমাদের লিখতে হবে। এই প্রসঙ্গে বলে রাখি যে স্ত্রীদেহের স্তনগ্রন্থিতে তাহলে দেখলে যে প্রধানত 3টি হরমোন কাজ করে, অনেক সময় তোমাদের কনফিউশন হয়। প্রথমে স্তনগ্রন্থির বৃদ্ধি হবে এবং স্তনগ্রন্থিতে বৃদ্ধিতে সাহায্য করবে ইস্ট্রোজেন। তারপরে স্তনগ্রন্থিতে মাতৃদুগ্ধ তৈরি হবে এবং মাতৃদুগ্ধ তৈরি করবে যে হরমোন সেটা হলো প্রোল্যাকটিন, যেটা পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড থেকে নির্গত হয়। ওকে, এবং তারপরে যে হরমোন কাজ করবে সেটা হলো অক্সিটোসিন, এবং অক্সিটোসিন মাতৃদুগ্ধ নিঃসরণে সাহায্য করে, যেটা পিটুইটারি গ্রন্থির পশ্চাৎখণ্ড দিয়ে নিঃসৃত হয়, হাইপোথ্যালামাসে তৈরি হয়। সুতরাং এই 3টে হরমোনের কাজের পার্থক্য খুব ভালোভাবে জেনে রাখবে। ওকে, এছাড়া অনেক সময় আরো একটা প্রশ্ন দেয়, সেটা হলো যে লোকাল হরমোন বা প্যারাক্রিন হরমোন কাকে বলে। যে সমস্ত হরমোন উৎপত্তি স্থলেই ক্রিয়া করে তাদেরকে বলে লোকাল হরমোন, যেমন শুক্রাশয়, টেস্টোস্টেরন। ওকে, এরপরে তোমাদের সিলেবাসে যে কিছু বিষয় আছে, যেমন কিছু রোগ। তো যে ইম্পর্টেন্ট রোগগুলো যেগুলো প্রধানত পরীক্ষাতে আসে সেটা আমি বলে দিলাম। 1 নম্বর ডায়াবেটিস ইনসিপিটাস এবং ডায়াবেটিস মেলিটাস। এর সঙ্গে সঙ্গে গলগণ্ড বা গয়টার, এটা একটু পড়ে রাখবে। সুতরাং থাইরয়েড গ্রন্থির যদি অস্বাভাবিক বৃদ্ধি ঘটে তাহলে তাকে আমরা বলবো গলগণ্ড। গলগণ্ড রোগের কারণ কি? থাইরক্সিন হরমোনের কম অথবা বেশি ক্ষরণের ফলে গলগণ্ড রোগ হয় এবং গলগণ্ড প্রধানত 2 রকমের হয়, এক্সোপথ্যালমিক গয়টার এবং এন্ডেমিক গয়টার। এক্সোপথ্যালমিক গয়টারে বিস্ফারিত চক্ষু সহ গয়টার এবং এন্ডেমিক গয়টার প্রধানত হয় খাদ্যে আয়োডিনের অভাব ঘটলে। সুতরাং এক্ষেত্রে আমি অধ্যায় 1-এ জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের আমি অর্ধেক পোর্শন আমি এক্ষেত্রে আলোচনা করলাম, অর্থাৎ উদ্ভিদের সেন্সিটিভিটি, তার সঙ্গে সঙ্গে উদ্ভিদের চলন এবং উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোন নিয়ে আমি আলোচনা করলাম। এবং প্রশ্ন তোমাদের যদি দেয় তাহলে উত্তরগুলো অ্যাকচুয়ালি কি হবে সেই সম্বন্ধে আলোচনা করলাম। ওকে, এই প্রসঙ্গে আরো একবার বলে রাখি যে বই কিন্তু তোমাদের যে টেক্সট বই আছে এটা কিন্তু খুব ভালোভাবে পড়বে, না হলে মাধ্যমিকের প্রশ্ন যেমন আসছে, সুতরাং তার উত্তর তোমাদেরকে করতে হলে অবশ্যই টেক্সট বই ভালো করে পড়তে হবে এবং প্রত্যেকটা বিষয়ের কনসেপ্ট তোমাকে অবশ্যই রাখতে হবে। আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে এবং এর পরের ভিডিওতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো নার্ভাস সিস্টেম এবং তার সঙ্গে সঙ্গে যে বিভিন্ন প্রাণীর যে গমন পদ্ধতি। তো এক্ষেত্রে যে প্রশ্নগুলো দেওয়া হবে তার উত্তর তোমরা কিভাবে লিখবে, বিশেষত আমি আমার এক্সপেরিয়েন্স থেকে দেখেছি যে বোর্ডে যেরকম ইনস্ট্রাকশন থাকে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী তোমরা উত্তর কিভাবে লিখবে এর পরের ভিডিওতে আলোচনা করব স্নায়ুতন্ত্র এবং প্রাণীদের গমনে। ওকে, সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।